সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার বিশেষ আয়োজন ৩৬ জুলাইয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে গত বছর অর্থাৎ ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে একটি আন্দোলন শুরু হয়েছিল। পরবর্তীতে সেই আন্দোলনের তোপের মুখে পড়ে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়েছিলেন এবং দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। এই আন্দোলনের পেছনে কিন্তু রয়েছে অনেক গল্প, অনেক ঘটনা। সেই গল্প আমরা শুনবো আজকে একজন জুলাই যোদ্ধার কাছ থেকে। আমরা জানি যে শিক্ষার্থীরা এই আন্দোলন করেছিলেন, কিন্তু পাশাপাশি বিভিন্ন অভিভাবক, শিক্ষার্থীদের বাবা, ভাই, বোন অনেকেই এই আন্দোলন করেছিলেন কিন্তু। আর সেরকম একজন অভিভাবক এবং বিএনপি নেতা, জুলাই যোদ্ধা, বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের কাছ থেকে আমরা সেই গল্প শুনব। ধন্যবাদ। আজকের এই ভিওডি বাংলা স্টুডিও থেকে বিশিষ্ট সাংবাদিক আমার অত্যন্ত শ্রদ্ধেয় মঞ্জুর মিলন ভাই উপস্থিত রয়েছেন। আমাদের সাথে দেশ বিদেশে যারা সংযুক্ত রয়েছে দর্শক শ্রোতা সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের এই স্টুডিও থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের আপনি অবতারণা করেছেন। দেখুন, গত ১৭ বছর এদেশের মানুষ গণতন্ত্র এবং মানুষের হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, মত প্রকাশের অধিকার সব কিছু ফিরিয়ে পাওয়ার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে পাওয়ার জন্য লড়াই সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। গত ১৭ বছর এই খুনি হাসিনার সরকার মানুষের ভোটাধিকার হরণ করে, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে, প্রহসনের নির্লক্ষণ নির্বাচনের মাধ্যমে প্রতিবারই জোর করে নিজেরা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে নির্লক্ষণ নির্বাচনের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে পরিপূর্ণভাবে দলীয়করণ করে ধ্বংস করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। জুলাই বিপ্লবে দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনের পরে আমাদের কোমলমতি ছাত্ররা তাদের মেধার মূল্যায়নের জন্য, কোটা সংস্কারের জন্য, মেধার বিকল্প কখনো কোটা হতে পারে না, মেধার মূল্যায়নের জন্য ছাত্ররা রাজপথে আন্দোলন করেছে। এই আন্দোলনটা তৎকালীন ফ্যাসিবাদী সরকার, খুনি হাসিনা সরকার দমন, পীড়ন, নিপীড়ন, গুণ খুমের মাধ্যমে আমাদের কোমলমতি ছাত্রদের উপর যে নির্মম, নিষ্ঠুর অত্যাচার, নির্যাতন, গুণ খুমের আশ্রয় নিয়ে আমাদের ছাত্রদেরকে হত্যা করেছিল, ব্লক ট্রেন দিয়ে গুম করেছিল, নির্যাতন, নিপীড়ন চলেছিল আমাদের ছাত্রী বোনদেরকে, ছাত্রদের পৃথিবীর ইতিহাসে লোমহর্ষ। এই দৃষ্টান্ত খুব কমই আছে। এই এক দফার আন্দোলন যে পর্যবেসিত হয়েছে পরবর্তীতে ছাত্রদের এই আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন পরবর্তীতে এমন একটি পর্যায়ে গেছে জুলুম নির্যাতনের কারণে সরকার পতনের জন্য তারা নিজেরাই ছাত্ররা এক দফার আন্দোলনে ঘোষণা করেছে। নো রিটার্ন অফ পয়েন্টে তারা চলে গিয়েছে, কারণ বাস্তবতা ছিল সেটি, এটা উপেক্ষা করার কোনো স্কোপ ছিল না। কিন্তু আমরা জানি যে এই আন্দোলনটি শিক্ষার্থীরা শুরু করেছিল পরবর্তীতে একেবারে আন্দোলনের শেষ পর্যায়ে অর্থাৎ ২৫ তারিখের পরে আমরা কিছু গার্ডিয়ান কিংবা কিছু জনতাকে, অনেক জনতা ধীরে ধীরে কিন্তু সম্পৃক্ত হয়েছিল। কিন্তু এর আগে দেখছি আপনি এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন, সে কিসের তাড়নায় আপনি এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন? আমি ১৬ জুলাই আমার স্ত্রী প্রফেসর আমেনা আক্তার খাতুন হঠাৎ করে ১৪ জুলাই উনি অসুস্থ হয়ে ল্যাব এইড হসপিটাল আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আমি ১৬ জুলাই আমি হসপিটালে ছিলাম ১৪-১৫ তারিখে। ১৬ জুলাই আমি ফজরের নামাজ পড়ে, টি শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে আমি রাজপথে ছাত্রদের সাথে নেমেছিলাম। এই বিবেক এবং তাড়নায়, চেতনাবোধ থেকে, দায়িত্ববোধ থেকে যে আমাদের সন্তান আমাদের চোখের সামনে মারছে, গুলি করছে, ছাত্রীদেরকে হত্যা করছে, খুন করছে ছাত্রলীগের, যুবলীগেরা, প্রশাসন, এই দৃশ্য আমি দেখে আমি খুব মর্মাহত হয়েছি, ব্যথিত হয়েছি। আমার ছোট বড় ভাইয়ের ছেলে সৈকত খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঢাকা, সেও পায়ে গুলিবিদ্ধ হয়েছিল। আমার আপন ভাইয়ের, বড় ভাইয়ের ছেলে আমাকে ফোন করে বলছে, চাচু তোমরা কি রাজনীতি করছো? আমাদের ছাত্রদেরকে মারছে আর তোমরা বসে রয়েছে, এখন আমাদেরকে সাহায্য করছো না, ছাত্রদের পাশে দাঁড়াচ্ছে না। আমি সে দাঁড়াবে, ধৈর্য ধরো, তোমরা তোমাদের একক আন্দোলন করো, ছাত্ররাই পলিটিক্যালি কালার না দিয়ে তোমরা দাঁড়াও, সবাই তোমাদের সাথে আসবে, আমরাও তোমাদের পাশে থাকবো, সমগ্র জাতি থাকবে। এই কথাটা আমি তাকে ফোনে বলেছি। সেই বিবেক তাড়নাবোধ থেকেই
আমি একজন অভিভাবক হিসেবে 16ই জুলাই আবু সাইদ যেমন 2 হাত চেত করে ধরে নিজের বুকে হায়নাদের তপ্ত বুলেট ধারণ করে শহীদ হয়ে গেছে, মাটিতে পড়ে গেছে ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি মেধার মূল্যায়নের জন্য। সেই আবু সাইদের এই হত্যাকাণ্ডটাই সারা পৃথিবীকে স্তম্ভিত করেছে, পৃথিবীর মানুষের বিবেককে নাড়া দিয়েছে। এই আন্দোলনটাই, আবু সাইদের হত্যাকাণ্ডটাই ছিল বাংলাদেশের শেখ হাসিনা সরকারের টার্নিং পয়েন্ট পতনের। বিক্ষুব্ধের সমস্ত শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। পরবর্তীতে আপনি দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কঠোর বার্তা দিয়েছে, আর একটা গুলিও চালাবেন না, কোমলমতে ছাত্রদের বুকে গুলি চালাবেন, সমস্ত রাজনৈতিক দল সবাই আপনারা ঝাঁপিয়ে পড়ে ছাত্রদের পাশে দাঁড়াবেন। সেই ঘোষণার পর থেকে তার আগেই আমরা মানসিকভাবে নীতিগত সিদ্ধান্ত না থাকলেও আমাদের দলের নেতাকর্মীরা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সবাই এই আন্দোলনের সম্পৃক্ত ছিল। সমগ্র রাজনৈতিক দল, গণতন্ত্রপ্রিয় সমস্ত পলিটিক্যাল পার্টিরা সম্পৃক্ত হয়েছে। গত 17 বছরের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত মানুষ ক্ষুব্ধ হয়েছে, আন্দোলন সংগ্রাম করে এই সরকারকে জনবিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে, কারণ রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে এই সরকার শুধুমাত্র টিকেছিল, জনগণের কোনো সমর্থন ছিল না। এটা বিরোধী রাজনৈতিক দলগুলো করেছে, এই ক্ষেত্রটা তৈরি করেছে তারা। কিন্তু চূড়ান্ত সফলতা এসেছে আমাদের কোমলমতি ছাত্রদের এক দফার আন্দোলনের মধ্যে দিয়ে, এবং সেখানে সমস্ত রাজনৈতিক দল, নেতাকর্মীরা সম্পৃক্ত হয়েছে। হঠাৎ করে তো এক মাসে আন্দোলনে এটা সফল। আপনি যখন আন্দোলনে নেমেছেন তখন তো আপনার স্ত্রীও অসুস্থ ছিল। আমার স্ত্রী অসুস্থ ছিল, আইসিইউতে। উনি 30 জুলাই 14 দিন হসপিটালে ছিলেন আইসিইউতে, এখন উনি মারা গেছেন। আমি জানাজাও যেতে পারি। আমার ধানমন্ডি বাসার সামনে পুলিশের র্যাবে ঘেরাও করে রেখেছে আমাকে গ্রেপ্তার করার জন্য। আমি 14 দিন একদিনে বাসায় যেতে পারিনি। 2 পাশে রোডে ডিবি পুলিশ র্যাব বসে রয়েছে আমাকে গ্রেপ্তার করে। মাত্র 20 দিন আমি উচ্চ আদালত থেকে বেল নিয়ে আমি কারাগার থেকে মুক্ত হয়েছি। আমাকে 9 বছর সাজা দেওয়া হয়েছে 2টা মিথ্যা মামলা ভাটারা থানায়। আমাদের দলে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, হাবিবুর রহমান হাবিব, মনিরুল হক ফারাজি, বেলাল আহমেদ, আমাদের 7 জন কেন্দ্রীয় নেতা সহ 9 বছরের সাজা দিয়েছে ভাটারা থানা একটা মিথ্যা। জেলখানায় কয়েদি ড্রেস আমাদেরকে পরানো। এটা তো 2014 সালের পরের মামলা। 24 সাল, হ্যাঁ এটা হলো 14 সালের মামলা। রায় দিয়েছে 24 সালের আগে, জেলখানা এই নির্বাচনের আগে। আমার মনে আছে মামলাটি। হ্যাঁ, সেই প্রেক্ষাপটে আমার স্ত্রী জানা যায় আমি যেতে পারিনি। এমন নিষ্ঠুর অমানবিক এই সরকার। শুধু তাই নয়, আমি যখন কেন্দ্রীয় কারাগারে কেরানীগঞ্জে, আমার আপন বড় ভাই মারা গেছে, মংলা পোর্টের ডিরেক্টর ছিলেন, মারা গেছে, আমাকে সরকার প্যারোলে মুক্তি দেয়নি। আমার আপন খালা মারা গেছে জেলখানায় 1 সপ্তাহের ব্যবধানে, আমি কেন্দ্রীয় কারাগারে কেরানীগঞ্জে, তখনও সরকার আমাকে মুক্তি দেয়। এত নিষ্ঠুর অমানবিক সরকার পৃথিবীর ইতিহাসে নেই। জেলখানায় আমাদের অসংখ্য নেতাকর্মীরা মারা গেছে, সীমাহীন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে জেলখানায় নেতাকর্মীদের উপর, শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য। কিন্তু শেষ রক্ষা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি মনে করি ছাত্রদেরকে আবাবিল পাখির মতো, যেমন আব্রাহার বিশাল হস্তি বাহিনীকে কাবাঘর রক্ষা করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন লোহিত সাগর থেকে, প্রতিটি আবাবিল পাখির 2 পায়ে 2টি করে প্রস্তর আর মুখে একটা প্রস্তর, হস্তি বাহিনীকে নিশ্চয় ধ্বংস করে দিয়েছিল। এইভাবে বাংলাদেশকে, দেশের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন ছাত্রদেরকে দিয়ে। আপনি 16 তারিখ যেদিন আপনি রাসেল স্কয়ারের এই সড়কে অনেক জনতা এবং শিক্ষার্থীকে সাথে নিয়ে যখন সরকারের বিরুদ্ধে এক দফার আন্দোলন করছিলেন, সেই সময়ের ঘটনা প্রবাহ যদি। সেইখানের ঘটনা তখন সাংবাদিকরা আমাকে এসে ধরেছেন, আপনি বিএনপির কেন্দ্রীয় সম্পাদক, আপনি কেন এই আন্দোলনে আসছেন? তখন আমার বিবেকের তাড়নায় আমি বলেছি, দেখুন এরা আমাদের সন্তান তুল্য, আমাদের সন্তান, আমাদের ভাই বোন, এরা কোমলমতি ছাত্ররা, তাদের একটা নৈতিক দাবির জন্য তারা রাজপথে আসছে, সরকার পতনের জন্য তো না। কিন্তু সরকার বাধ্য করছে তাদের উপর অত্যাচার, যত 17 বছর যেটা করেছে, গুণ খুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে বিরোধী নেতাকর্মীদেরকে দমন পীড়ন, জেলখানায় প্রেরণ করে নিশ্চিহ্ন করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য শুধু তারা করেছে হত্যার পথ বেছে নিয়ে। একইভাবে তারা মনে করেছিল ছাত্রদেরকে দমন করে, গুম করে, খুন করে আমরা অবৈধভাবে ক্ষমতা, রাজনৈতিক রূপ দিয়ে আন্দোলনকে স্তব্ধ করে দিবে, এই ধরনের একটি পরিকল্পনা তাদের ছিল। এই জন্যই কিন্তু আজকে সমগ্র মানুষ কিন্তু তাদের পাশে এসে দাঁড়িয়েছে, ছাত্রদের পাশে। আমি একজন অভিভাবক হিসেবে, সেদিন আমি বলেছিলাম টিভির সাক্ষাৎকার, আমি একজন অভিভাবক হিসেবে, আমি রাজনৈতিক নেতা হিসেবে না,
একজন অভিভাবক হিসেবে আমার সন্তান আমার চোখের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে, এটা আমার অভিভাবক হিসেবে এই দৃশ্য আমি সহ্য করতে পারি না। আমি এই জন্য রাজপথে এসেছিলাম জীবনের ঝুঁকি। আমার সাথে অনেক ছেলেরা ছিল, ছাত্রদল, যুবদল। তখনও কি বুঝতে পেরেছিলেন যে এই যে জগদ্দল পাথর বা এই স্বৈর আমি উপলব্ধি করতে সক্ষম হয়েছিলাম। যদি এই ছাত্রদের আন্দোলন ব্যর্থ হয়, আমার বক্তব্যটা ভিডিওতে দেখলে আপনি বুঝতে পারবেন। আপনি এটা সংযোজন করে নিন এখানে, অবশ্যই অবশ্যই আপনি তখন বুঝতে পারবেন আমি কি আহ্বানটা জানিয়েছিলাম। এই আন্দোলন যদি ব্যর্থ হয়, শেখ হাসিনা 41 বছর যে ডিজাইন করেছে ক্ষমতায় থাকবে সেভাবে থেকে যেত। ছাত্রদের আন্দোলনের জন্য বিফলে যেতে যাও, যার যা আছে আপনারা রাজপথে নেমে আসুন। এখনই হাসিনার কবর রচনা না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব। সেই দিন আন্দোলন করার পরে আপনি কোন প্রক্রিয়া অবলম্বন করেছিলেন? নিশ্চয়ই পুলিশ আপনার পেছনে ছিল, গোয়েন্দা। অবশ্যই, আমাদের তো বাসায় যাইতে দেরি। আমাদেরকে যখনই যাইতে গেছে আমাকে গ্রেপ্তার করার জন্য পালিয়ে ফেলে বিভিন্ন জায়গায় পালায়। আইসিইউতে আমি পালায় রয়েছি, ল্যাবে আমার হসপিটালে আমি পালায় রয়েছি, আবার সেখানে আসতে পারিনি। 290 জন গুলিবিদ্ধ হয়েছে, ল্যাবে ট্রিটমেন্ট করেছে, 2 জন মারা গেছে আপনার ওখান থেকে ওই রোডের। সেই ঘটনাগুলো একটু যদি বর্ণনা করতেন। সেই ঘটনাগুলো আপনার মিরপুর থেকে শুরু করে এই রোডে, রাসেল স্কয়ার থেকে শুরু করে পুরা রোড ছাত্র জনতার দখলে, সাধারণ মানুষের, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, ছাত্ররা রাজপথ দখলে। আর শুধুমাত্র ঢাকা কলেজের সামনে ছিল ছাত্রলীগ, যুবলীগ অস্ত্র নিয়ে, পুলিশ র্যাবের প্রোটেকশনে ছিল। আর পুরা এই রোড, সায়েন্স ল্যাবরেটরি সব মিরপুর এই রোড পুরাটাই সব ছাত্র জনতার দখলে ছিল। যেটা আপনার উত্তরাতে হয়েছিল, মিরপুরে হয়েছিল, আপনার ইয়েতে হয়েছিল, আপনার যাত্রাবাড়ি হয়েছিল, একই অবস্থা। মানুষ আর মানুষের ঢল রাজপথে। ফ্যাসিবাদের থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ রাজপথে নেমেছে। পরবর্তীতে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসছে। এইভাবেই তো এই এক দফার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পরিণতির দিকে। কিন্তু যখন 19 তারিখ শাটডাউন করা হলো, 144 ধারা জারি করা হলো সারা দেশে, সেই পরিস্থিতিতে আপনার আন্দোলন কিভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন? সেই পরিস্থিতিতে প্রতিদিনই নতুন ডাইমেনশনে আন্দোলন শুরু হচ্ছিল, ব্লকেটের মাধ্যমে, নতুন নতুন কর্মসূচির মাধ্যমে, বেপরোয়া কর্মসূচি দিয়ে, কঠিন থেকে কঠোর কর্মসূচি দিয়ে সরকারকে জনবিচ্ছিন্ন করে এক ঘরে করে বাধ্য করা হয়েছিল এই সরকারকে পদত্যাগ করতে, পালিয়ে যেতে। এমন পরিস্থিতি, কারণ 144 ধারা ভেঙেছেন কিভাবে? ছাত্র জনতায় ভেঙেছে রাজপথে নেমে। যতই গুলি করে, আপনি একটি ভিডিও দেখেছেন, পুলিশ বলছে স্যার গুলি করছে, একজন পড়ে যাচ্ছে, আবার আর একজন আসে দাঁড়াচ্ছে। এটাই তো অনন্য বৈশিষ্ট্য এই আন্দোলনের। ছাত্ররা তপ্ত বুলেটকে দেশের জন্য, এই মাটির জন্য, মানুষের মুক্তির জন্য হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করেছে। এমনকি আমি আরেকটি বিষয় একটু বলতে চাই। এই যে ভিডিওটির কথা বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে স্যার একটি মারা যাচ্ছে, আরেকটি এসে দাঁড়াচ্ছে, এটি কিন্তু সরকারের ভেতর থেকে কেউ না কেউ এইটি ভিডিও করে তারপর বাইরে দিয়েছে। এটা বাস্তব। অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু, সব জায়গায় কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা ছিল। কত গুলি করবেন, যত গুলি করছেন ছাত্ররা পিছপা হচ্ছে না, তারা তো মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। পৃথিবীর ইতিহাসে বদরুদ্দিন উমর একটা লেখা লিখেছে, 200 বছরের ইতিহাসে এরকম নিরস্ত্র ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লব পৃথিবীর ইতিহাস হয়। আসলেই তাই। দারুণ লেখা, আমার পড়া হয়নি হয়তো। অসাধারণ একটা লেখা তিনি লিখেছে। আমাদের ছাত্ররা যে জীবন দিতে পারে মানুষের জন্য, দেশের জন্য, এটা প্রমাণ করেছে তরুণ। তাদের কাছে মুক্তিযুদ্ধের পর দ্বিতীয়বার প্রমাণ। আমাদের জাতীয় ইতিহাসে 52 ভাষা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, স্বাধিকার আন্দোলন, 71 দুইটি সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন, এরশাদ, মঈন, ফখরুদ্দিনের বিরুদ্ধে। আমাদের ছাত্ররা তো অগ্রভাগে জাতির নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে। তারা জীবন দিয়ে দেশ জাতিকে মুক্ত করেছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ফিরে এনেছে বারবার জীবনের বিনিময়ে, রক্তের মধ্য দিয়ে। ইতিহাস তো আমাদের ছাত্র সমাজের গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের রয়েছে, সেটাই আজকে সমগ্র ছাত্র সমাজ করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সীমাহীন ত্যাগ স্বীকার করেছে সবচেয়ে বেশি। আমাদের স্কুল কলেজের ছাত্ররা, আমার এক কলিগ কৃষিবিদ, সদ্য সাপাওয়াত, সদ্য সে 10-এ পড়ে, পাবলিক স্কুলে সে চাকরি করে লাইভ স্টকে, তার ছেলে 10ম শ্রেণীর ছাত্র মিছিলে যায় মাথার খুলি উড়ে গেছে, মারা গেছে। সাফায়াত সদস্য শহীদ হয়েছে। আমার বাগেরহাটের ভাত বিক্রি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে আলিফ মোহাম্মদ সাইম, 10-এর ছাত্র, তার মাকে বলে গেছে মা আমি এই মিছিলে যাচ্ছি এই হাসিনার পতনের জন্য, আমি ফিরে আসতে পারি কি না পারে আমি জানি না। বাগেরহাট সদরে বাড়ি আলিফ মোহাম্মদ সাইম, 10ম শ্রেণীর ছাত্র। আর মোরেলগঞ্জের যে মাহফুজ, সে একইভাবে 10ম শ্রেণীর ছাত্র, সেও ওইভাবে শহীদ হয়েছে মিরপুরে গুলিতে, মিছিলের থেকে।
এই অসংখ্য কোমলমতি ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা, এই যে আমাদের গর্বিত ছাত্র সমাজের অংশ, সমগ্র গোটা ছাত্র সমাজ দেশের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে গেছে। 2000 ছাত্র জীবন দিয়ে গেছে যাদের দেশের মুক্তির জন্য, মানুষের মুক্তির জন্য। 30-35 হাজার ছাত্র জনতা নেতাকর্মী সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। কত বড় আত্মত্যাগ দেশের জন্য, এটা পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এদেরকে স্মরণীয় না, শুধু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব বলেছেন, শহীদদেরকে, যারা শহীদ হয়েছে জুলাই বিপ্লবে, তাদেরকে, পরিবারকে যথাযোগ্য মর্যাদায় আমরা পুনর্বাসন করব। শুধু তাই নয়, তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য জাতীয় প্রতিষ্ঠান, রাস্তা, অন্যান্য প্রতিষ্ঠানের নামকরণ আমরা তারা করব। এবং শহীদদের যে গণহত্যা করা হয়েছে, যারা খুনি, তাদেরকে অবশ্যই শনাক্ত করে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। এটা তিনি তৃপ্তহীনভাবে ঘোষণা করেছেন, অঙ্গীকার করেছেন। সেই প্রতিশ্রুতি আমাদের তারেক রহমান সাহেবের পক্ষে রয়েছে। উনি শহীদ পরিবার, জুলাই বিপ্লবে প্রত্যেকটি শহীদ পরিবারকে ওনার পক্ষ থেকে তিনি গিফট দিয়েছেন। রমজানের মাসে খোঁজ নিয়েছেন তাদের। খুলনা বিভাগের 74 জন শহীদ পরিবারকে আমরা বিতরণ করেছি জিয়া রহমান ফাউন্ডেশন থেকে, তারেক রহমান সাহেবের নির্দেশন। আমরা নগদ অর্থ দিয়েছি, গিফট দিয়েছি প্রতিটা শহীদ পরিবারে, বাড়িতে বাড়িতে। এটা কি পর্যাপ্ত? মোটামুটি আর কি, একটা টোকেন তাদের আমরা দিয়েছি তারেক রহমানের পক্ষ থেকে। টাকাও দেওয়া হয়েছে 5,000, 7,000 করে। আপনারা ক্ষমতায় গেলে কি করবেন? অবশ্যই জনগণ যদি আমাদেরকে ভোটে নির্বাচিত করে, আমরা দৃঢ়ভাবে আশাবাদী। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলরেডি ঘোষণা করেছেন, শহীদ পরিবারকে তিনি রাষ্ট্রীয় মর্যাদায় পুনর্বাসন করবেন, তাদের সুযোগ সুবিধা দেবেন, তাদেরকে পুনর্বাসিত করবেন, তাদের নামে স্মৃতিফলক জাতীয় প্রতিষ্ঠানের নামকরণ করবেন। আমার আরেকটি বিষয় জানার খুব ইচ্ছে, সেটি হলো যে একটা সময়, অর্থাৎ 1 তারিখের পরে 2 তারিখে শহীদ মিনারে ওখানে একটি বড় সমাবেশ হলো। আমাদের সাধারণ মানুষের একটা প্রত্যাশা ছিল যে এখান থেকে 1 দফার কর্মসূচি ঘোষণা করা হতে পারে। এর আগে আমরা দেখেছি যে সমন্বয়কদের ধরে নিয়ে গিয়ে ডিবি অফিসে তাদেরকে আটকে রাখা হয়েছে, তাদের দিয়ে জবানবন্দি দেওয়া হয়েছে, আন্দোলন স্তিমিত হয়ে যাচ্ছে। এইরকম একটি দ্বিধাবিভক্ত সময়, মানে একটা সমন্বয়হীনতা বলবো না আমি, এটি একটি মানুষের কাছে অস্পষ্ট ছিল আসলে কি হতে যাচ্ছে। পুরো দেশ রক্তাক্ত, প্রত্যেক দিনই যুদ্ধ হচ্ছে, অসংখ্য শিক্ষার্থী, ছাত্র জনতা তারা জীবন দিচ্ছে, কিন্তু কোনো দিশা নেই। একটা দিশাহীন অবস্থার মধ্যে তখন কৌশলগত কারণে, কৌশলগত বিষয় বিএনপির কি ছিল যে এটাকে 1 দফা দাবিতে নিয়ে যাওয়ার যে, অবশ্যই ছাত্রদের অধিকার আদায়ের যে আন্দোলনটিকে কৌশলগতভাবে সরকার পতনের আন্দোলনে নিয়ে যাওয়া, এটা কিভাবে আপনারা? এইটা তো পলিটিক্যাল পার্টি হিসেবে ছাত্ররা ছাত্রদের অবস্থান থেকে আন্দোলনটা করুক, পলিটিক্যালি কালার প্রথমে আমরা এটা দিতে চাইনি, তাহলে ভিন্ন কথা। সেটি ঠিক আছে। একটা পর্যায়ে এসে আপনি দেখবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে একটা সময় এসে বক্তব্য দিয়েছেন শেষের দিকে, হ্যাঁ, বিডিআরকে উদ্দেশ্য করে বলেছেন, নিজের ছাত্রদেরকে গুলি করে মারছেন আপনারা, একটা কঠিন বক্তব্য তিনি দিয়েছেন। তখন কিন্তু বলেছিলেন সবাইকে ঝাঁপিয়ে পড়ার জন্য। আন্দোলন টার্নিং পয়েন্ট ওইটা ছিল। সমস্ত বিএনপি একটা বড় রাজনৈতিক দল, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী দল, তাদের একটা ব্যাপক জনপ্রিয়তা দেশব্যাপী রয়েছে। তারেক রহমানের ঘোষণায় বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো সারা দেশের নেতাকর্মীরা, অন্যান্য পলিটিক্যাল পার্টিরাও, ডান বাম ইসলামী দলগুলো সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে। এই জন্য এই বিজয় এটাও ত্বরান্বিত এবং সহজ হয়েছে অল্প সময়ের মধ্যে। না, সেটা তো বলতেই হয়, কেননা আমরা যখন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন ছাত্রলীগকে বিতাড়িত করে দেওয়া হলো, পরে প্রশাসন হলগুলো থেকে ছাত্রদেরকে বিদায় করে দিল, বাড়িতে পাঠিয়ে দিল যে এখানে মানে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা। তো এটি সরকারের একটি কৌশল ছিল আন্দোলন বন্ধ করার জন্য। তখন তো আর আন্দোলন হওয়ার কথা ছিল না, কিন্তু তখন কিন্তু বিভিন্ন স্পটে সারা বাংলাদেশে আমরা আন্দোলন দেখেছি, এবং সেখানে শুধু শিক্ষার্থীরা নয়, বিভিন্ন রাজনৈতিক দলের, বিএনপির নেতা কর্মীদের উপস্থিতি আমরা গণমাধ্যম কর্মী হিসেবে সেখানে দেখেছি। সুতরাং সে কথা তো আপনি বলতেই পারেন। এইটা তো সমস্ত নেতাকর্মীরা বাধ্য হয়েছে পরিস্থিতির কারণে, তারা তার মনের আকুতিটা, মিনতিটা তারা সরব উপস্থিতির মাধ্যমে প্রমাণ করেছে। কারণ সমগ্র জাতি চেয়েছে এই দুঃশাসন থেকে মুক্তি, এইটাই একমাত্র পথ। এই পথ দিয়ে হাসিনার বেতালাঞ্ছনা সম্ভব হবে না। সেই সুযোগটা জনগণ কাজে লাগেছে, মনের অজান্তেই চলে গেছে। আপনি খুলনায় দেখুন, প্রত্যেকটা বিভাগীয় শহরে দেখেন, হাজার হাজার কৃষক, শ্রমিক জনতা, মেহনতি মানুষ, সাধারণ মানুষ ছাত্রদের সাথে একাকার হয়েছে,
রাজনৈতিক দলের কর্মীরা ফ্যাসিবাদের পতনের জন্য। এটা ঐতিহাসিক একটি সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়েছিলাম তখন। এই হাসিনার পতন ছাড়া মানুষ আর কিছুই চাচ্ছে না। এত লোকের যদি হাসিনার পতন না হতো তাহলে চিত্রটা কি হতো? হাসিনার পতন না হলে আপনার ধরেন তাদের এই অবৈধ শাসন, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন আরো দীর্ঘায়িত, মানুষের আরো কষ্ট হতো। না, ওই ধরনের একটা সিচুয়েশনের পরে আসলে তো আরো রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হতো। এখন তো তারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে, এমন জায়গায় গিয়েছে সমস্ত মানুষ যখন সম্পৃক্ত হয়ে গেছে, আমাদের নারী শিক্ষার্থীরা, আমাদের মা বোনেরা, হাউস ওয়াইফ, তারা রাজপথে বড় ভূমিকা ছিল, ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। তাদের সন্তানদেরকে নিয়ে রাস্তায় নেমেছে মিছিল। আপনি কি দেখেছেন একটা মেয়ে মা তার সন্তানকে নিয়ে রাজপথে মিছিলে নামেছে, পানি বিতরণ করছে, খাবার বিতরণ করছে। মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র, পানি লাগবে পানি, সে এইভাবে পানি বিতরণ করছে। একটি মেয়েকে আমরা দেখেছি যে পুলিশের প্রিজন ভ্যানের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে প্রিজন ভ্যান উল্টো দিকে ঠেলছিল। এই বিষয়টি আপনার মনে আছে? অবশ্যই সেটা করেছে। আপনি আমাদের নারী যোদ্ধারা, নারী ছাত্রীরা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আমাদের ছাত্র সমাজ, ছাত্র জনতা একাকার হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লুকে কত গুলি করবেন আপনি? গুলি করতে করতে তারা স্তব্ধ হয়ে গেছে। আমাদের সেনাবাহিনীর কিছু অংশ লোক গুলি করে নাই, অবশ্যই ফ্যাসিস্টের দোসর হিসেবে কিছু লোক, সেনাবাহিনী কিন্তু তাদের গুলি স্তব্ধ হয়ে গেছে। কত মানুষকে গুলি করবেন? এইটাই ছিল ঐতিহাসিক ক্ষণ, বিপ্লবের দিন, যে এই গুলি কামান মানুষের আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না। ফ্যাসিবাদের পতন এভাবেই পৃথিবীতে হয়েছে, যুগে যুগে এটা। কিন্তু এখানে আরেকটি বিষয় বললেই নয়, সেটি হলো যে আন্দোলনের একেবারে শেষ পর্যায়ে 2 বা 3 তারিখ হবে সেনাবাহিনীর ইন্টারনাল একটি বৈঠক হয়েছিল, এবং বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছিল সেটিও কিন্তু গণমাধ্যম না জানলেও আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম। এটিও কিন্তু আন্দোলনকে বা আন্দোলনের ফলাফল ত্বরান্বিত করেছে। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন, অবতারণা করেছেন। আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি 2 লাইনের গানও গেয়েছিলেন সেখানে, আর বেশি কাদালে উড়াল দেব আকাশ। রাইট, উনি কিন্তু চমৎকারভাবে সবার মতামত নিয়ে সব জিওসিদেরকে ডেকেছিলেন, সেনাবাহিনী একটা দরবার করেছিলেন, সবার মতামত নিয়েছিলেন। আমাদের বিচক্ষণতার সাথে দূরদর্শিতার, মেধার, প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। এ রাষ্ট্র, দেশ, জনগণকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর তৎকালীন সময় যে ভূমিকাটা ছিল, এটা ভূমিকাটা না এই পজিটিভলি না নিতে পারলে আরও রক্তপাতের আশঙ্কা ছিল, দেশে ব্লাডশেড হতো আরও বেশি। অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন তৎকালীন সেনাবাহিনী, আমাদের ওয়াকারুজ্জামান সেনাপ্রধান। আমি মনে করি জুনিয়র লেভেলের সেনাবাহিনীর কর্মকর্তা যারা রয়েছে, মিড লেভেলে রয়েছে, তাদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্তটা নিয়েছিলেন। এবং এটা দেশের জন্য, দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য এই যে সমর্থনটা, এই ফ্যাসিবাদের পতনের জন্য এটাকে সহায়ক শক্তি হিসেবে ত্বরান্বিত করেছিল। এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে, ফর সেক অফ ডেমোক্রেসি। এই আন্দোলনের যে আমরা তোপ বা আন্দোলনের যে তীব্রতা আমরা দেখেছি, আসলে এটি হবারই ছিল, কেননা সবারই একটা ধারণা ছিল যেভাবে শেখ হাসিনা প্রতাপ নিয়ে গত 16 বছর ক্ষমতায় টিকে আছেন, তিনি কিছু তোয়াক্কাই করেননি। ভোটের অধিকার, গণতন্ত্র, সাংবিধানিক সব প্রতিষ্ঠান সব কিছু ধ্বংস করে দিয়ে তিনি একক কর্তৃত্ব, আধিপত্য বিস্তার করেছেন। সব কিছুই তার কথা মতো চলতো, তার কথার বাইরে কিছুই হতো না। এমনকি কোটা সংস্কারের যে আন্দোলন, সেটিও কিন্তু একটা পর্যায়ে শেখ হাসিনার মতামত বা তার বক্তব্যের উপর নির্ভর করছিল। আমরা তখন দেখলাম যে তার দিকে তাকিয়েছিল পুরো জাতি, শিক্ষার্থী সহ। তখন তিনি একদিন বক্তব্যে হঠাৎ করে, যেদিন তিনি তার বক্তব্যের জন্য অপেক্ষা করছিল, সেদিন তিনি বললেন যে রাজাকারের বাচ্চাদের আবার কোটা কিসের, এই ধরনের একটি মন্তব্য করে আন্দোলনকে কিন্তু আরো বেগবান করে দিয়েছে। এটা সত্য কথা। আপনি যখন ফ্যাসিস্ট যারা থাকে, যারা অবৈধভাবে ক্ষমতায় থাকে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যারা ফিরে আসতে চায় না, তাদের চরিত্র এমনই হয়, পৃথিবীর ইতিহাসে তাই। আপনি দেখুন, শেখ মুজিব 72 থেকে 75 শাসন করেছে। যে গণতান্ত্রিক চেতনা, মূল্যবোধকে ধারণ করে দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে যে স্বপ্ন দেখেছিল, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে শোষণ মুক্ত একটি সমাজ, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়নি। শেখ মুজিবের হাতেই সেই গণতন্ত্রকে হত্যা হয়েছিল, মানুষের অধিকারকে হরণ করা হয়েছিল। গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে, মত প্রকাশের মাধ্যমে জনগণের শাসন ব্যবস্থা পরিবর্তনের কোনো পথ রাখা হয়নি। ফ্যাসিস্ট স্বৈরাচারী কায়দায় মানুষের দমন পীড়নের মাধ্যমে হাজার হাজার নেতাকর্মীকে জাসদের হত্যা করেছিল। লাল বাহিনী, হত্যাকারী বাহিনী, লক্ষ্মী বাহিনী তৈরি করে সারা বাংলাদেশে
প্রথম গুমের শিকার হয়েছিল এদেশে কি মেজর জলিল। সিরাজ শিকদার প্রথম ক্রসফায়ারের শিকার হয়েছিল। এভাবে জহির রায়হানকে কারা অন্তর্ধান করেছিল আজও জাতি জানতে পারে। সবই এই সরকার করেছে, আওয়ামী লীগের শেখ মুজিবুর তখনকার বাকশাল, তৎকালীন সেই এই বাকশাল চতুর্থ সংশোধনের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা, পার্লামেন্টের 10 মিনিটে গণতন্ত্রকে হত্যা করে গণতান্ত্রিকভাবে ক্ষমতা পরিবর্তনের সমস্ত পথকে আপনি রুদ্ধ করে দিয়েছেন। এই জন্য 15 আগস্ট অনিবার্য হয়ে গেছে দেশের জন্য, মানুষের মুক্তির জন্য। ঠিক একইভাবে এত বছর পর শেখ হাসিনার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয়েছে। কিন্তু শেখ হাসিনা তার পতনের বীজ কিন্তু তিনি আগেই রোপণ করে রেখেছিলেন। আপনি কোটা সংস্কার আন্দোলনটি কিন্তু 2024 সালের নয়, এটি আর একটু পেছনে যদি পেছনে ছিল, তখন তিনি রাগ করে কোটাই বাতিল করে দিয়েছিলেন। পরবর্তীতে কৌশল করে এটিকে আবার আদালতে নিয়ে যে উনি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ইস্যু তৈরি একদিকে, অন্যদিকে আবার দমন করা, আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করে দিয়ে আবার দমন করে অন্য একটা ইস্যু তৈরি করা। উনি ভেবেছেন যে এই যে ওনার খেলা, এই খেলা চলতে থাকবে আর তার ক্ষমতা দীর্ঘায়িত হবে। আর যারা আন্দোলনে নামবে তাদেরকে রাজনৈতিক কালার দিয়ে তাদেরকে জেল কারাবরণ করানো, পাশাপাশি দমন পীড়ন চালানো এবং আন্দোলনকে স্থগিত করা। এই যে তিনি তার পতনের বীজ বপন করেছিলেন, শেখ হাসিনাও তো ভাবতে পারেননি যে এই ধরনের এইভাবে সে কখনো চিন্তা করতে পারেনি, আর অন্যরাও কেউ চিন্তা করতে পারেনি যে এই কোমলমতি ছাত্রদের মধ্য দিয়ে যে আন্দোলনের সূচনা হবে, এই আন্দোলন এক দফায় পর্যবেসিত হয়ে এত বড় একটা কঠিন সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে, এর পতন হবে, কেউ চিন্তাও করতে পারে না। এটা তো বাস্তব, কেননা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী বা নেতা যারা রয়েছেন বিভিন্ন দেশে বসে, তারা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তাদের বক্তব্য শোনা যায়, তারা কিন্তু বলেন যে আমরা শেষ মুহূর্তেও ভেবেছি যে শেখ হাসিনা সবকিছু নিয়ন্ত্রণ করে ফেলবে। এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসই কি আওয়ামী লীগকে ডুবিয়েছে? আপনি কি? অবশ্যই আত্মবিশ্বাস, অহংকার, দম্ভ, ক্ষমতার অহংকার, দম্ভ, তারা অন্ধ হয়ে গেছে। মানুষকে মানুষ মনে করছে ক্ষমতা চিরস্থায়ী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ডিজাইন করেছে। কত দাম্ভিকতা, অহংকার, ক্ষমতার দম্ভ, ক্ষমতার অপব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখিয়ে দিয়েছে। মাত্র 41 মিনিটের সময় দেন, সে ক্ষমতার দম্ভ, অহংকার চুরমার হয়ে গেছে। কেউ চিন্তাও করতে পারেনি এই কোমলমতি ছাত্রদের সূচনার এই আন্দোলন এক দফায় পর্যবেসিত হবে, এত বড় একটা শক্তিশালী খুনি সরকারের পতন হবে, কেউ চিন্তাও করতে পারেনি। এটা তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, ফয়সালা, তিনি নির্ধারণ করেছেন। কিন্তু একটি বিষয় আমি একসেপ্ট, রাশেক রহমান আওয়ামী লীগের একজন, ওনার সুনির্দিষ্ট পদটি আমি এই মুহূর্তে বলতে পারছি না, রাশেক রহমান ছাড়া আওয়ামী লীগের কোনো লেভেলের কোনো নেতাকর্মী এখন পর্যন্ত তাদের স্টেটমেন্ট দেয়নি যে তাদের অনুতপ্ত হয়নি, অনুশোচনা বোধ বা এই ধরনের না, তাদের ভুল হয়েছে এরকম কোনো অনুশোচনা দেয়নি। ঠিকই বলেছেন আপনি। তারা তো একটা ফ্যাসিস্ট চরিত্রের লোক। আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ যারাই করে তারা ফ্যাসিস্ট চরিত্র, অত্যন্ত ফ্যাসিস্ট, স্বৈরাচারী, খুনি, লুটেরা। এরা শুধু রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে গুম, খুন, অত্যাচার, নির্যাতন করে, জেলখানায় মানুষ হত্যা করে, জুলুম করে মানুষকে পদানত করে রাখতে চেয়েছে, মানুষের কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চেয়েছে, 20 কোটি মানুষ। সেটাই তারা করেছে 17 বছর। কিন্তু সর্বশেষে এই ছাত্রদের কাছে এসে ধরা খেয়েছে, এই ছাত্রদের কাছে পরাজিত হয়েছে, তরুণদের কাছে। কারণ তারা মৃত্যুকে আলিঙ্গন করেছে, আসলে তপ্ত বুলেট গুলির সামনে নিজেদের জীবনকে তার উৎসর্গ করে দিচ্ছে দেশের জন্য। এত বড় মহান আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে এই আত্মত্যাগ। আমরা যেটা পারিনি সেটা তারা পেরেছে। কেন পেরেছে? তারা বুলেটের সামনে বুককে পেতে দিয়েছে, তারা পালিয়ে যায়নি। গুলির সামনে, বুলেটের সামনে তারা তপ্ত বুলেটকে বুকে ধারণ করে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছে। হ্যাঁ, ছাত্ররা আপনাদের মানে যেটা রাজনীতিবিদরা পারেনি, যেটা রাজনৈতিক দলগুলো পারেনি, এটা চিরন্তন সত্য যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে পারেনি কোনো রাজনৈতিক দলও। তার বিরুদ্ধে কর্মসূচি দিয়ে, তার কর্মকাণ্ডের বিরুদ্ধে নানান কর্মসূচি দিয়েও কিন্তু তাকে ক্ষমতা থেকে সরাতে পারেনি। সেইখানে শিক্ষার্থীরা অর্থাৎ তরুণ সমাজ যেভাবে মৃত্যুকে আলিঙ্গন করে এরকম একটি জগদ্দল পাথরকে সরিয়েছে, এবং সরিয়ে নিশ্চয়ই তারা আপনাদেরকে রাজনীতিবিদদের হাতে এই দেশের দায়িত্ব দিয়েছেন। এখন আমি বলছি না, কিন্তু দেশের দায়িত্ব কারো না কারোর হাতে তো আছেই। আপনারা কি করছেন এখন? অবশ্যই আমরা সেই দায়িত্ব পালন করছেন ছাত্রদের। অবশ্যই আমরা ছাত্রদেরকে দেখুন, আমি আপনাকে বলেছি, আমাদের জাতীয় ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে ছাত্ররা আন্দোলন করে ঘরে ফিরে গেছে দেশের জন্য।
জীবন উৎসর্গ করে। এই গৌরবোজ্জ্বল ইতিহাস, আত্মত্যাগের ইতিহাস এদেশের ছাত্র সমাজের রয়েছে 52 থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন এই পর্যন্ত। তারা কিন্তু কেউ রাজনৈতিক দল করেনি, তারা ঘরে ফিরে গেছে, ঘরের টেবিলে চলে গেছে। পলিটিক্যাল পার্টিরাই হলো স্টেক হোল্ডার, তারাই রাষ্ট্র পরিচালনা করবে, জনগণের ভোটে নির্বাচিত হবে, রাষ্ট্র পরিচালনা করবে, দেশের সেই ছাত্র সমাজের স্বপ্নকে পূরণ করবে। এটিই প্রত্যাশা জনগণের। আজকে যারা শহীদ হয়েছে, আজকে ধরেন যারা এনসিপি করছে, আমাদের গোটা ছাত্র সমাজের কত অংশের সমর্থন হয়েছে? একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটি অংশের সমর্থন। আমাদের যে ঐক্য ফ্যাসিবাদের বিরুদ্ধে গড়ে উঠেছিল ছাত্র সমাজের মধ্য থেকে, সমগ্র ছাত্র সমাজ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সমস্ত ছাত্ররা একাকার হয়ে গেছিল। সেই যে ঐক্যটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, এখন কি সেটা রয়েছে? আপনি একটা ছাত্র সমাজের পক্ষ থেকে একটি খণ্ডিত অংশ, একটা রাজনৈতিক দল আপনি করেছেন, আপনার ডাকে কি এখন ছাত্র সমাজের সবাই, গর্বিত অংশরা সবাইকে আপনার আসছে? নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন কর্মসূচি। একটি রাজনৈতিক দল অনেক কঠিন পরীক্ষায়, পথ পরিক্রমায় পাড়ি দিতে হয়, ঘাত প্রতিঘাত, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটি আদর্শিক মূল্যবোধ থেকে একটি মূল চরিত্র, ক্যারেক্টারকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দল গড়ে ওঠে, দীর্ঘ পথ পরিক্রমা। মানে এখানে বিষয়টা হলো ছাত্ররা একটি এইটা হলো ছাত্ররা আসলে এইটা তো গোটা ছাত্র সমাজের সমর্থন আমাদের নাই। হ্যাঁ, এটা তারা করেছে, এখন তারা বুঝবে তার গণতান্ত্রিক অধিকার রয়েছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু রাজনীতির যে শিষ্টাচার, যে কালচার, রাজনীতিতে শালীনতা, সহনশীলতা, ধৈর্য, তাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আলটিমেটলি তো জনগণের সমর্থন তাদেরকে আদায় করতে হবে, সেই পথে তাদেরকে ধাবিত হতে হবে। আপনি রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে কিংস পার্টির আদলে কোনো রাজনৈতিক দল গঠন করে আপনার জনগণের সমর্থন আপনি আদায় করতে পারবেন না। বিএনপি দীর্ঘ 47 বছরের পথ পরিক্রমায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন 71-এর রণাঙ্গনে, দিশেহারা জাতিকে আশার আলো দেখিয়েছেন। রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ হয়েছে 71-এর স্বাধীনতার যুদ্ধে, তিনি একজন মেজর, 36 বছর সামরিক বাহিনী, তিনি তার ঘোষণা বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো স্বাধীনতার ঘোষণা সমগ্র জাতিকে অনুপ্রাণিত, উজ্জীবিত করেছিল। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই সংগ্রামে সমগ্র জাতিকে তিনি উজ্জীবিত, অনুপ্রাণিত করেছিলেন। সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তিনি রণাঙ্গনে বীর হাতে, যুদ্ধ অস্ত্র হাতে লড়াই করেছেন, বীর দর্পে অসীম সাহসিকতা পরিচয় দিয়ে রণাঙ্গনে তিনি বীরোত্তম খ্যাতি পেয়েছেন। মুক্তিযুদ্ধের 2টি সেক্টরে তিনি নেতৃত্ব দিয়েছেন। এমন ইতিহাস পৃথিবীতে কম রাষ্ট্রনায়কের। একইভাবে 1975 সালের 7 নভেম্বর দেশ জাতি যখন আবার সংকটে, স্বাধীনতা সার্বভৌম, ঠিক তখনই জিয়া রহমান দেশ জাতির ত্রাণ সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে তিনি ক্ষমতার পাদপ্রদীপে আসেন। ওই দিনই 7 এবং তিনি কিন্তু সরাসরি ক্ষমতায় আসেন না, সিপাহী জনতার উল্লাস, ট্যাঙ্কে উঠে তাকে গৃহবন্দী অবস্থা থেকে, ক্যান্টনমেন্ট বাড়ি থেকে উদ্ধার করে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছে। তাদের প্রিয় নেতা কোনো অফিসার ছিলেন, সৈনিক জনতা একাকার হয়ে তাকে নেতা হিসেবে অভিষিক্ত করে মেনে নিয়ে তাকে ঐতিহাসিকভাবে 7 নভেম্বর ঐতিহাসিক বিপ্লব এবং চেতনার সংহতির মধ্য দিয়ে তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন। একটি ছিল একটি ঐতিহাসিক ক্ষণ দেশ জাতির জন্য, 7 নভেম্বরের বিপ্লবের চেতনা। তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, গণভোট দিয়েছেন, নির্বাচিত হয়েছেন, দেশের সামরিক বাহিনীর একজন মেজর হিসেবে তিনি দেশে গণতন্ত্র আইন করেছেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানুষকে ফিরিয়ে দিয়েছেন। এটি তার অনন্য ক্যারেক্টার, বৈশিষ্ট্য এবং সফলতা। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্রকে তিনি বিস্তৃত করেছেন, আকাশের মতো বিস্তৃত করেছেন। আরেকটি বিষয়, আমরা এই যে শহীদদের বিষয়ে আসি, 24-এ যারা শহীদ হয়েছেন তাদের অনেককে আমরা দেখছি আপনাদের দলের পক্ষ থেকে, তারেক রহমান সাহেবের পক্ষ থেকে অনেক সহযোগিতা করা হচ্ছে। আমরা দেখছি ম্যাক্সিমামই আপনাদের দলীয় কর্মীকে আপনারা সহযোগিতা করছেন, যারা নিরপেক্ষ, যারা একটি বড় রাজনৈতিক দল, সেই ধরনের কোনো অবশ্যই রয়েছে। এই প্রোগ্রামগুলো আমরা করছি প্রত্যেকটা জেলায় বিভাগ ভাগ করে করে আমাদেরকে তাদেরকে আর্থিক, যারা সাধারণ শিক্ষার্থী, সাধারণ, আপনি দেখেন খুলনা বিভাগে 74 জনকে আমরা যা পারে আমরা দিয়েছি আমাদের সাধ্যের। আপনাদের দলের থেকে বাইরের লোকরা, আমাদের দলের লোকরা দিয়েছে, জিয়া রহমান ফাউন্ডেশন থেকে দিয়েছে। যাদেরকে দেওয়া হয়েছে তারা সবাই, সবাই বাইরের লোকরা। এই যে আলিফ মোহাম্মদ সাইম সাধারণ, তারপরে হলো মাহফুজুর রহমান
আমি নিজে গেছি তাদের বাড়িতে রাত্রে 10টার সময় মডেলগঞ্জে, আমি তাদের পরিবারের হাতে দিয়ে আসছি টাকা এবং গিফট তারেক রহমান সাহেব। আপনাকে সাতক্ষীরাতে দেওয়া হয়েছে, খুলনায় দিয়ে হয়েছে, দিগলাতে, প্রত্যেকটা জায়গায় কয়রাতে দেওয়া হয়েছে। কিন্তু এটা কি পর্যাপ্ত? পর্যাপ্ত না, আমাদের সাধ্য মতো। আমরা তো এখন ক্ষমতায় এই ধরনের আন্দোলনে যারা আত্মত্যাগ করে তারা তো ভবিষ্যতে আর আপনাকে তো উৎসাহিত হবে না। এটার জন্য সরকার একটা ফান্ড করবে। আপনারা জানেন যে আচ্ছা, সরকার তো কাজ একটি করছে, foundation সেটা আছে। করতেছে ফাউন্ডেশন। এটাকে আরো তড়িৎ করে কিভাবে শহীদ পরিবার পুনর্বাসিত হতে পারে, রাষ্ট্রের পক্ষ থেকে তো এটা করতে হবে। এখন পর্যন্ত একটা কংক্রিট তালিকা পর্যন্ত করা হয়নি। করতে পারেনি। এটা এই সরকার, নির্বাচিত সরকার ছাড়া শহীদদের পূর্ণ তালিকা করে তাদেরকে পুনর্বাসন করা অত্যন্ত কঠিন হবে। এই সরকার বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে এই সরকারকে আপনারা ক্ষমতা গেলে করবেন? অবশ্যই করব। এটা তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ঘোষণা করেছেন শহীদ পরিবারকে নিয়ে। আমরা এই খুনের জন্য যারা গণহত্যার জন্য দায়ী তাদের বিচার করা হবে, শহীদ পরিবারকে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় ভাষাভাবে পুনর্বাসন করা হবে এবং তাদের নামে বিভিন্ন স্মৃতিফলক জাতীয় প্রতিষ্ঠানের নামকরণ করা হবে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে। একটা নির্বাচিত সরকার ছাড়া আজকের যে বাংলাদেশের সংকট, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, জনজীবনের নিরাপত্তার সংকট, আমাদের কলকারখানায় আমাদের শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে। কারণ লক্ষ লক্ষ কোটি টাকা, 31 লক্ষ কোটি টাকা গত 17 বছরে পাচার হয়ে গেছে বৈধভাবে। আর অবৈধভাবে কত গেছে তার কোনো ইয়াত্তা নেই। 2,80,000 কোটি টাকা খালি মেগা প্রজেক্ট থেকে দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। 4,21,000 কোটি টাকা অনাদায় ঋণ, বড় বড় অলিগার সালমান রহমানের মতো লোকরা, বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সরকারি টাকা লুট করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক ধ্বংসস্তূপের উপর অর্থনৈতিকভাবে নিম্নগামী অর্থনীতির প্রতিটা সুযোগ, অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে। এই অবস্থা থেকে মোকাবেলা করে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে নির্বাচিত সরকার, জনগণের প্রতিনিধিত্বশীল একটি নির্বাচিত অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের সত্যিকার প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদেরকে হাতে দিতে হবে। এই সরকারের চ্যালেঞ্জ কিভাবে সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসতে হবে। এর বিকল্প কোনো পথে বাংলাদেশের মানুষের রাষ্ট্রের মুক্তি আসবে। একটি নির্বাচিত সরকার ছাড়া আপনার বহুবিধ সংকট, চ্যালেঞ্জ মোকাবেলা করা কখনো সম্ভব হবে না, কারোর পক্ষে এটা হবে না। হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব ভালো মানুষ, উনি নোবেল laureate, দেশ বিদেশে ওনার ভালো কানেকশন রয়েছেন, আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন। কিন্তু এই সরকারের দক্ষতা, অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনার একটি অনির্বাচিত সরকার, এই সমস্ত কিছু ট্যাকেল করা। অরাজনৈতিক ব্যক্তিরা, হ্যাঁ, অনির্বাচিত ব্যক্তিরা তারা অনেকেই ভালো মানুষ, ভালোভাবে, কিন্তু তারা পারফর্ম করে কতটুকু করতে পারছে এটা তো মানুষ বুঝতে পারছে। একটা অনির্বাচিত সরকার এই চ্যালেঞ্জ গ্রহণ করে তো এত দৃঢ়ভাবে সফল হতে পারবে না যেটা একটা নির্বাচিত সরকার পারবে। তাদের জবাবদিহিতা থাকবে, কমিটমেন্ট থাকবে, দায়বদ্ধতা থাকবে, স্বচ্ছতা থাকবে একটি নির্বাচিত সরকারের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এই জন্য তো তারেক রহমান সাহেব বলেছেন সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিয়ে 31 দফার ভিত্তিতে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট থিওরি সারা পৃথিবীতে রয়েছে। এবং সেখানে অনেক পরিবর্তনের অংশ আসবে। রয়েছে। আপনার গতানুগতিক যে রাজনীতি আমাদের দেশে, সেই রাজনীতিতে এই ছাত্ররা জীবন দিয়ে আমাদেরকে, রাজনীতিবিদদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের গতানুগতিক রাজনীতির পরিবর্তে আমাদের রাজনীতিতে গুণগত কি পরিবর্তন আনতে হবে মানুষের কল্যাণ, সেটা কিন্তু আমাদের পথ দেখিয়ে দিয়েছে। আজকে সেই রাজনীতি চলবে না। আপনাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে, আপনাকে স্বচ্ছতার আওতায় আসতে হবে, আপনাকে মানুষের কল্যাণে আত্মনিবেদিত হয়ে নিজেদেরকে উৎসর্গ করার রাজনীতি জাতির সামনে আপনাকে উপহার দিতে হবে। তাহলে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে আপনার রাজনীতি টিকতে পারবেন না চলমান পরিস্থিতিতে বাংলাদেশ। আপনাকে আসলে আমি শেষ করব, এক কথায় বলবেন যে আসলে এই ছাত্রদের যে আত্মত্যাগ, এই জীবন উৎসর্গ করা, এই যে তাদের ত্যাগ, এই ত্যাগকে কিভাবে মূল্যায়ন করা যায়? অবশ্যই কিভাবে মূল্যায়ন করতে পারে এই সরকার? আপনাকে এই সরকার মূল্যায়ন করবে, আমরা আশাবাদী করবে। তাদের সীমাবদ্ধতা রয়েছে, তারা চেষ্টা করবে। আমরা দৃঢ়ভাবে জনগণ প্রত্যাশা করে। আর বিএনপি সরকার নির্বাচিত হলে অবশ্যই প্রতিটি শহীদের স্বপ্ন এবং তাদের পুনর্বাসন, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বারবার বলেছেন, তিনি অঙ্গীকারবদ্ধ, শপথবদ্ধ, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে তিনি পুনর্বাসন করবেন এবং তাদের নামে স্মৃতিফলক নাম ফলক করে তাদেরকে যথাযোগ্য মর্যাদায়
পুনর্বাসিত করবেন, এটি তার অঙ্গীকার এবং শপথ রয়েছে। আমরা সেই প্রতীক্ষায় রয়েছি। আমার দৃঢ় বিশ্বাস শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রনায়কত্ব ভূমিকা তারা পালন করেছে। তারা রাষ্ট্রনায়ক হিসেবে তারা অভিষিক্ত হয়েছেন। সততা, দেশপ্রেম, আত্মত্যাগ, নির্লোভভাবে তারা দুজনেই নিজেদের জীবনকে প্রতিষ্ঠা করেছেন রাজনীতিতে। সততা, দেশপ্রেমের কারণেই আপনার বিলাসিতা, দুর্নীতি, লুটপাট তাদেরকে স্পর্শ করেনি। আত্মত্যাগের রাজনীতি মানুষের কল্যাণে নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন দুজনেই। এই ইতিহাস তো বিএনপির রয়েছে, সমৃদ্ধ অতীত ঐতিহ্যের ইতিহাস। সততা, দেশপ্রেম, মানুষের কল্যাণে উৎপাদন, উন্নয়ন, সমৃদ্ধির রাজনীতিকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। তাদের উত্তরাধিকার, রক্তের উত্তরাধিকার তারেক রহমান, তার প্রতিও মানুষের, কোটি কোটি মানুষের আস্থা, বিশ্বাস, ভালোবাসা রয়েছে তারেক রহমানের হাত দিয়ে। তিনি তার পিতামাতার মতোই রাষ্ট্রনায়কোচিত ভূমিকা পালন করে বাংলাদেশকে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসে, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলে ন্যায়, ইনসাফ, সাম্যের, ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবেন প্রতিটি সেক্টর। এটি দেশবাসীর প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা। আমি মনে করি সেই স্বপ্ন, সেই প্রত্যাশা পূরণে তার বিচক্ষণতা, দূরদর্শিতা, মেধা, প্রজ্ঞা কাজে লাগিয়ে তিনি সফল হবেন তার পিতামাতার মতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা আজকে শেষ করব, তবে একটি কথা উল্লেখ না করলেই নয়। কৃষিবিদ শামীমুর রহমান শামীম ভাই বলেছিলেন যে জীবন উৎসর্গ করে, জীবন দিয়ে এই যে শিক্ষার্থীরা, তরুণ প্রজন্ম জাতিকে, পুরো জাতিকে একটি শিক্ষা দিয়ে গেছেন যে গতানুগতিক ধারার রাজনীতি কিংবা গতানুগতিক যে চিন্তা রয়েছে সেটি এই বাংলাদেশে আর চলবে না। এখন থেকে প্রত্যেকটি পদক্ষেপ, রাজনীতিবিদ থেকে শুরু করে প্রত্যেকটি পেশাজীবী থেকে শুরু করে দায়িত্ববান নাগরিক আমরা যারা রয়েছি, আমাদের প্রত্যেকেরই ইতিবাচক চিন্তা করতে হবে, একটা পরিবর্তনের চিন্তা করতে হবে। পরিবর্তনের রাজনীতি, পরিবর্তনের সমাজনীতি, স্বাস্থ্যনীতি, অর্থনীতি থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমাদের সেই ইতিবাচক চিন্তাই করতে হবে। আর সেই শিক্ষা যদি আমরা সবাই কাজে লাগাতে পারি, তাহলেই আমাদের ভবিষ্যতের যে নতুন বাংলাদেশ, সেটি আমরা সবাই মিলে গড়তে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।